হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আরও একটা ভিডিওতে চলে আসলাম। আজকে আমরা কি পড়ব? ফার্স্ট উইক ডেভেলপমেন্ট, যার অন্তর্ভুক্ত আছে কি ওভুলেশন থেকে ইমপ্লান্টেশন পর্যন্ত যে ইভেন্টগুলো হয় সবগুলাই ফার্স্ট উইক ডেভেলপমেন্টের মধ্যে। তো কীভাবে ওভুলেশন হয় সে সম্পর্কে একটুখানি বলে নেই। প্রথমে হচ্ছে যে আমাদের এলএইচ সার্জ হয়। এলএইচ সার্জ এটা কখন হয়? এটা ওভুলেশনের এরকম 36 থেকে 48 ঘন্টা আগে হয়। এলএইচ সার্জ হয়, তার প্রভাবে বিভিন্ন ইভেন্টের কারণে এখানে ওভারি থেকে একটা সেকেন্ডারি ওসাইট সাইড অবস্থায় ডিসচার্জ হয়। এই ওভারি থেকে সেকেন্ডারি ওসাইট তার চারপাশে কুমুলাস ওফরাস বা করোনার এরিয়াটাও বলতে পারি একসাথে নিয়ে ডিসচার্জ হয়। এখন এইটা এই যে আমরা দেখতে পাচ্ছি এই পুরোটাকে বলা হয় ফেলোপিয়ান টিউব। এখান থেকে এই পর্যন্ত এই যে টিউবটা, এই টিউবটাকে বলা হয় ফেলোপিয়ান টিউব। সো এই ফেলোপিয়ান টিউবের কয়েকটা পার্টস আছে, যেমন এই যে ফানেল আকৃতির যে পার্টটা তাকে বলা হয় ইনফান্ডিবুলাম। তারপরে এখানে এই যে ডায়ালেটেড পার্টটা এটাকে বলা হয় অ্যাম্পুলা। এখানে এই যে কনস্ট্রিক্টেড পার্টটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ইসমাস। আর সবচেয়ে কাছে এই যে ইউটেরাসের কাছের যে পোর্শনটা এটাকে বলা হয় ইন্ট্রামুরাল পার্ট। এইখানে ইনফান্ডিবুলামের কাছে এই যে রেডিয়েশনসগুলো দেখা যাচ্ছে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ফিমব্রি। সো এই ফিমব্রির কাজটাই হচ্ছে যেটা এই ওসাইটটা যে ডিসচার্জ হলো সেকেন্ডারি ওসাইট এটাকে ক্যাচ করে নেওয়া, ক্যাচ করে নিয়ে যাতে এটা এই ইনফান্ডিবুলাম এই ফেলোপিয়ান টিউবের মধ্যে দিয়ে যেতে পারে, এটাই করা। সো এখন সাপোজ আমাদের সেকেন্ডারি ওসাইটটা চলে আসছে ভিতরে। ওকে, এইটুকুই হচ্ছে আমাদের মূলত বেসিক জিনিস। এবার আসো আমরা ফার্টিলাইজেশন নিয়ে কথা বলি। তো হোয়াট ইজ ফার্টিলাইজেশন? এই ফার্টিলাইজেশন এটা কিন্তু আমাদের ফার্স্ট উইক ডেভেলপমেন্টের একেবারে প্রথম ধাপ। এবং এটা কখন হবে? যখন দেখা যাচ্ছে যে স্পার্ম আসছে, স্পার্ম আসলেই কিন্তু ফার্টিলাইজেশন হবে। কারণ হোয়াট ইজ ফার্টিলাইজেশন? ফার্টিলাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট দুইটা ফিউজ হয় এবং এই দুইটার ফিউজের কারণে কি তৈরি হবে? একটা জাইগোট তৈরি হবে। তো এই যে মেল গ্যামেট এটা কিন্তু হ্যাপ্লয়েড ছিল, ফিমেল গ্যামেট এটাও হ্যাপ্লয়েড ছিল, তাহলে জাইগোটটা কী হয়ে গেল? ডিপ্লয়েড হয়ে গেল। অর্থাৎ এখানে 23 ক্রোমোজোম, এখানেও 23 ক্রোমোজোম, আর জাইগোটটা 46 ক্রোমোজোম। ওকে, সো ফার্টিলাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট ফিউজ টু ফর্ম জাইগোট। এখন এই যে ফার্টিলাইজেশন এটা কোথায় হয়? আমরা যে ফেলোপিয়ান টিউবের এতগুলো পার্টসের কথা বললাম, এতগুলো পোর্শনের কথা বললাম, তার মধ্যে যে ডায়ালেটের যে পোর্শনটা অ্যাম্পুলা, এই জায়গাতে এই অ্যাম্পুলাতে আমাদের এই অ্যাম্পুলারি পার্টে ফার্টিলাইজেশনটা হবে। ওকে, এটা কখন হয়? এই যে ওভুলেশনটা হলো এই ওভুলেশনের 24 ঘন্টার মধ্যে হয়, 24 আওয়ার্স। ওকে, 24 আওয়ার্সের মধ্যে হবে ওভুলেশনের। আচ্ছা, তো সাপোজ একটা স্পার্ম এখানে ডিপোজিট হলো, কতগুলো স্পার্ম ডিপোজিট হয়? ওই রকম 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম ডিপোজিট হয় নর্মালি। তাদের মধ্যে থেকে মাত্র 300 থেকে 500টার মতো স্পার্ম এই অ্যাম্পুলারি পার্টটাতে পৌঁছাতে পারে, মানে যেখানে ফার্টিলাইজেশনটা হবে। বাকিগুলা পৌঁছাতে পারে না, তারা নষ্ট হয়ে যায়, রাস্তার মধ্যেই নষ্ট হয়ে যায়। ওকে, তার মধ্যে থেকেও এই 300 থেকে 500টার মধ্যে থেকেও মাত্র একটা স্পার্ম এই ওসাইটকে
ফার্টিলাইজ করতে পারে, বাকিগুলো পারে না। কেন পারে না সেগুলো নিয়েও আমরা বিস্তারিত কথা বলব। তো এখন চিন্তা করো, একটা স্পার্ম সাপোজ ডিপোজিট হলো, সেকে ডিপোজিট হওয়ার পরেই কি এই ওসাইটকে ফার্টিলাইজ করার জন্য তৈরি থাকে, মানে তার কি সেই ক্যাপাসিটি থাকে? উত্তর হচ্ছে না, তাকে আগে ক্যাপাসিটি অর্জন করতে হয়। সো তাকে কয়েকটা ধাপের মধ্যে দিয়ে যাইতে হয়, তারপরে সে ফার্টিলাইজেশন করার জন্য উপযুক্ত হবে। সো যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন এটা কার হয়? এটা স্পার্মের হয়। স্পার্ম ক্যাপাসিটেশনটা আসলে কি? এটা হচ্ছে যে একটা কন্ডিশনিং পিরিয়ড, স্পার্মটা একটা কন্ডিশনিং পিরিয়ডের মধ্যে দিয়ে যায়। কন্ডিশনিং পিরিয়ড কীরকম কন্ডিশনিং পিরিয়ড? এটা হচ্ছে যে স্পার্ম, সাপোজ আমি একটা স্পার্ম আঁকার চেষ্টা করি। এই হচ্ছে তার নিউক্লিয়াস, এটা হচ্ছে তার নেক, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে মিডল পিস, আর এটা হচ্ছে টেইল, আর এখানে আছে অ্যাক্রোজোম। ওকে, এই যে অ্যাক্রোজোমের উপরে যে এপিথেলিয়ালটা আছে স্পার্মের, সেই এপিথেলিয়াল এবং স্পার্মটা যে ফেলোপিয়ান টিউবের মধ্যে দিয়ে যাচ্ছে, তার যে এপিথেলিয়াম, এই দুইটা এপিথেলিয়ামের মধ্যে একটা ইন্টারাকশন হয়। একটা ইন্টারাকশন হবে। কী ধরনের ইন্টারাকশন? এপিথেলিয়াল ইন্টারাকশন। এপিথেলিয়াল ইন্টারাকশন হবে। আবারও বলছি, স্পার্মের এই অ্যাক্রোজোমের উপরে যে এপিথেলিয়ামটা আছে সেটা এবং ফেলোপিয়ান টিউব কিংবা ইউটেরাস, তাদের যে এপিথেলিয়াম বা মিউকোসা, তাদের মধ্যে একটা ইন্টারাকশন হবে। সেটাকেই বলছে আমরা ক্যাপাসিটেশন। এখন এই ইন্টারাকশনটা হয়ে কি কি পরিবর্তন আসে? ইন্টারাকশনটা হওয়ার মাধ্যমে স্পার্মের এপিথেলিয়াম থেকে একটা গ্লাইকোপ্রোটিন কোট এবং একটা সেমিনাল প্লাজমিন প্রোটিন, এই দুইটা জিনিস রিমুভ হয়ে যায়। স্পার্ম থেকে হচ্ছে কিন্তু রিমুভ হয়ে যায়। ওকে, এই রিমুভ হওয়ার মাধ্যমে স্পার্মটা ফার্টিলাইজ করার জন্য রেডি হলো বা প্রস্তুত হলো, এখন সে ফার্টিলাইজ করতে পারবে। তার সাথে সাথে আরও একটা রিয়াকশন হয়, সেটাকে বলা হয় অ্যাক্রোজোম রিয়াকশন। ওকে, তো অ্যাক্রোজোম রিয়াকশানে কী হয় আমরা দেখব একটু পরেই। যে স্পার্মটা আমরা জানি ওই যে ও সাইটের বাইরের দিকে একটা লেয়ার ছিল, যেটাকে বলা হয়েছিল জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা। এই স্পার্মের হেডটা বা অ্যাক্রোজোমটা যখন এই জোনা পেলুসিডার সাথে ইন্টারাকশানে আসে বা কন্ট্রাক্টে আসে, তখন সেখানে একটা রিয়াকশন হয়, সেটাকেই বলছি আমরা অ্যাক্রোজোম রিয়াকশন। এই অ্যাক্রোজোম রিয়াকশানে আসলে হয়টা কি, এখানে এই স্পার্মের এই যে অ্যাক্রোজোমের ক্যাপটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সেখান থেকে এনজাইম নিঃসৃত হয়। এনজাইম কী ধরনের এনজাইম? হায়ালুরোনিডেস এনজাইম, অথবা আমরা অ্যাক্রোসিন, ট্রিপসিন, এই ধরনের এনজাইমগুলো এখান থেকে রিলিজ হয়। তো এটা কী টাইপসের এনজাইম? এটা হচ্ছে প্রোটিওল্যাকটিক এনজাইম।
প্রোটিওলাইটিক এনজাইম, এরা প্রোটিনকে ডিজলভ করে, মেনলি তারা জোনা পেলোসিটাকে ভেদ করতে হেল্প করে। ওকে, জোনা পেলোসিটাকে তারা ভেদ করতে হেল্প করে। ওকে, সো তাহলে এই দুইটা রিয়াকশান, একটা হচ্ছে ক্যাপাসিটেশন আর একটা হচ্ছে অ্যাক্রোজোম রিয়াকশান, এই দুটা মাথায় রাখতে হবে। পরীক্ষায় কিন্তু এগুলো প্রায়শই আসে কিংবা ভাইভাতেও জিজ্ঞাসা করে। চলো আসো এবার আমরা ফার্টিলাইজেশনটা কীভাবে হয় সেটা দেখে নেই। সো প্রথমে আমরা বলেছি ফার্টিলাইজেশন মানে হচ্ছে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট ফিউজ করবে। তো তারও আগে আমরা বলে দিলাম যে ক্যাপাসিটেশন এবং অ্যাক্রোজোম রিয়াকশন হয়। সো ক্যাপাসিটেশনটা আগে হবে, অ্যাক্রোজোম রিয়াকশনটা একটু পরে হয়। তো দেখো আমরা ফার্টিলাইজেশন নিয়ে কথা বলি। প্রথমেই আছে ফার্টিলাইজেশনের তিনটা ফেজ, ফেজ 1, ফেজ 2 আর ফেজ 3। ফেজ 1-এ গিয়ে কী হয়, এই যে আমরা জানি সেকেন্ডারি ওসাইট, এটা চারপাশে ওই যে কুমুলাসোফরাস তার যে সেলের লেয়ারটা ছিল, বা আমরা সেটাকে করোনা রেডিয়েটেড সেলও বলছিলাম, সেই করোনা রেডিয়েটেড সেল নিয়েই আমাদের ওসাইটটা বা সেকেন্ডারি ওসাইটটা কিন্তু ফেলোপিয়ান টিউবের মধ্য দিয়ে ভ্রমণ করছিল, বা সে ইউটেরাসের দিকে যাচ্ছিল বলা যায়। কিভাবে যাচ্ছিল? ফেলোপিয়ান টিউবের যে মাস্কুলার লেয়ার তার কন্ট্রাকশনের কারণে ওখানে সিলিয়াও থাকে, সিলিয়ারি বিটের মাধ্যমে ও সাইডটাকে ইউটেরাসের দিকে যেতে হেল্প করে, সেদিকে যাচ্ছিল। যখন অ্যাম্পুলাতে আসলো তখন তার সাথে স্পার্মের দেখা। এখন এই যে স্পার্মটা প্রথমে এই যে করোনা রেডিয়েটাস এই সেলগুলোকে ভেদ করে চলে যাবে। সো এক্ষেত্রেও একটু হেল্প করে কে, এই অ্যাক্রোজোম থেকে হায়ালুরোনিডেস এনজাইম এখানেও কিছুটা হেল্প করে এই করোনা রেডিয়েটাস সেলকে পিনিট্রেট করার বা পার্স করার জন্য। ওকে, তারপরে গিয়ে এই যে বাইরে লাল কালারের যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জোনা পেলোসিডা। ওকে, এটা হচ্ছে জোনা পেলোসিডা, লাল কালারের লেয়ারটা। এখন আমরা একটু আগেই বললাম যে অ্যাক্রোজোম রিয়াকশন, সেটাই এখন হবে। অ্যাক্রোজোম রিয়াকশন হলে কী হবে, যে এখান থেকে এনজাইমটা বের হবে, এনজাইমটা বের হয়ে এই জোনা পেলোসিটাকে পেনিট্রেট করতে হেল্প করবে, যার ফলে স্পার্মটা যাতে ভিতরে প্রবেশ করতে পারে। তো এখানে কিভাবে হয় এটা, প্রথমে স্পার্মটা এসে এই জোনা পেলোসিটার সাথে কন্ট্যাক্টে আসবে, আসার পর অ্যাক্রোজোম রিয়াকশন হবে, এবং সেই অ্যাক্রোজোম রিয়াকশনের কারণে যে অ্যাক্রোসিন ট্রিপসিন লাইক এনজাইমগুলা রিলিজ হলো, তারা এই জোনা পেলোসিটাকে পেনিট্রেট করতে হেল্প করবে। জাস্ট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই যে সেকেন্ড ফেজ ছিল, পেনিট্রেশন অফ দ্য জোনা পেলোসিডা। ওকে, এখানে আরও একটা রিয়াকশন হয়, সেটাকে বলা হয় জোনা রিয়াকশন। তো এটাতে কী হবে, আমরা অ্যাক্রোজোম রিয়াকশন সম্পর্কে জানলাম, এখন বলি জোনা রিয়াকশন। তো আমরা জানি যে আমরা প্রথমেই বলে আসছি যে 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম ডিপোজিট হয়েছিল, তার মধ্যে থেকে 300 থেকে 500-র মতো স্পার্ম কিন্তু ফার্টিলাইজেশন সাইডে রিচ করতে পেরেছে। তো তাদের মধ্যে অনলি স্পার্ম ফার্টিলাইজ করতে পারবে, তো বাকিগুলো কেন পারবে না, সেটাই হচ্ছে এই জোনা রিয়াকশনের কারণে পারবে না। তো যখন একটা স্পার্মের এই যে এপিথেলিয়ালটা যখন ওসাইটের বা এই যে ভিতরের দিককার এপিথেলিয়াম তার কন্ট্যাক্টে চলে আসে, বা এভাবে বলতে পারি যে স্পার্মের প্লাজমা মেমব্রেন যখন ওসাইটের প্লাজমা মেমব্রেনের সংস্পর্শে চলে আসে, তখন এই যে আমি একটু ছবি আঁকার চেষ্টা করি, সাপোজ এই যে বাইরের দিকে এটা ছিল আমাদের জোনা পেলোসিডা, তো এইখানে জোনা পেলোসিডার ঠিক নিচে এরকম কিছু কোর্টিক্যাল গ্র্যানিউলস থাকে। তো দেখে কোর্টিক্যাল গ্র্যানিউলস কেন বলা হয়, গ্র্যানিউলস যেহেতু অবশ্যই তাহলে ভিতরে কোনো এনজাইম আছে। কী টাইপসের এনজাইম থাকে,
লাইসোজোমাল এনজাইম থাকে। আর যেহেতু কোনো জিনিসকে আমরা কর্টেক্স বাইরের দিকে আর মেডুলা ভিতরের দিকে বলে ডিভাইড করে দিতে পারি, যেহেতু ওরা কর্টেক্সের দিকে আছে মানে বাইরের পোর্শনের দিকে আছে, সেহেতু এটাকে কোর্টিক্যাল গ্র্যানিউলস বলা হচ্ছে। যখন স্পার্মের যে প্লাজমা প্রোটিন প্লাজমা লেমা যখন এই ভিতরে আছে ওসাইট, তার যে প্লাজমা লেমা তার সংস্পর্শে আসলো, তখনই এই কোর্টিক্যাল গ্র্যানিউলসগুলা কী করবে, এই লাইসোজোমাল এনজাইম রিলিজ করে দেবে। ওকে, এই লাইসোজোমাল এনজাইমগুলা পুরো জোনা পেলোসিটা তার যে প্রপার্টিসকে পুরো চেঞ্জ করে দেবে, মানে প্রপার্টিসটা আর আগের মতো থাকে না, এটা পুরোপুরি ইমপারমিয়েবল হয়ে যায়। কি হয়ে যায়? অর্থাৎ সে আর কোনো স্পার্মের সংস্পর্শে সাড়া দিবে না, আর কোনো স্পার্মকে সে ঢুকতে দিবে না, নট অ্যালাউড, এরকম অবস্থা। সো এটাই হচ্ছে আমাদের জোনাল রিয়াকশান। তো নিশ্চয়ই বুঝতে পেরেছ কীভাবে জোনাল রিয়াকশান, যে জোনা পেলোসিটাটা আর অন্য কোনো স্পার্মকে এন্ট্রি করতে দেবে না, এটা হচ্ছে আমাদের জোনা রিয়াকশান। সো আমরা চলো ফার্টিলাইজেশনের প্রসেসে চলে আসি। সো এটা সেকেন্ড ফেজে হয়। এবার থার্ড ফেজে এখন স্পার্ম এবং ওসাইটের মধ্যে ফিউশন হবে। কীভাবে হবে? এইখানে স্পার্ম এবং ওসাইট তাদের যে প্লাজমা মেমব্রেন এইটা ফিউজ করার পরে স্পার্মের যে প্লাজমা মেমব্রেন এটা বাইরে রয়ে যায়, দেখো রয়ে গেছে, স্পার্মের প্লাজমা মেমব্রেনটা বাইরে রয়ে গেছে, আর স্পার্মের যে হেড আর যে টেল পোর্শন সেটা কিন্তু ভিতরে চলে গেছে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে স্পার্মের হেড অ্যান্ড টেল এই জিনিসগুলা ভিতরে চলে গেছে, বাট দ্য প্লাজমা মেমব্রেন ইজ স্টিল কেপ্ট বিহাইন্ড। ওকে, সো এটাই হচ্ছে আমাদের স্পার্মটা আমাদের ভিতরে চলে গেল। তারপরে গিয়ে কী হবে, স্পার্মের যে নিউক্লিয়াস আর ওসাইটের নিউক্লিয়াসের মধ্যে ইন্টারাকশন হবে, তারা ফিউজ করবে। সো এটার পরে আরও কিছু কাহিনী আছে যেটা আমি বলি। এটার পরে কী হয়, যে যেহেতু আমরা বলেছিলাম যখন আমরা ওজেনেসিস পড়েছিলাম তখন বলেছিলাম যে ওসাইটটা কিন্তু সেকেন্ডারি ওসাইট অবস্থাতে রিলিজ হয় এবং সেটা মেটাফেজ 2-তে গিয়ে আটকে ছিল। এখন কিন্তু সেই সেকেন্ডারি ওসাইটটা তার যে বাকি স্টেপগুলা কমপ্লিট করে সে এখন একটা পুরোপুরি ওভাম হয়ে যায়, অর্থাৎ সে তার মেটাফেজ বা মায়োসিস 2 এটাকে কমপ্লিট করে ফেলে, করে সে এখন কি হয়ে যাবে, ওভাম হয়ে যাবে। এই অবস্থায় এটাকে প্রোনিউক্লিয়াস, যে নিউক্লিয়াসটা এটাকে প্রোনিউক্লিয়াসও বলে। তার সাথে সাথেই আবার স্পার্মের যে নিউক্লিয়াসটা আরও একটু ডায়ালেটেড হওয়ার কারণে সেটাকেও তখন প্রোনিউক্লিয়াস বলা হয়। স্পার্ম নিউক্লিয়াসটাও প্রোনিউক্লিয়াস হলো, আর ওভামেরটাও প্রোনিউক্লিয়াস হলো। তারপরে তারা ফিউজ করে একটা জাইগোট তৈরি করে। এই সব কিছুই কিন্তু হচ্ছে যে স্পার্মটা ওভাম পর্যন্ত পৌঁছাতে পেরেছে তার কারণে। জাইগোটটা কিন্তু 2n। ওকে, আচ্ছা, এই জাইগোট ফর্মেশনের কারণে কিন্তু আরেকটা কাজ হলো, সেটা হচ্ছে যে ডিপ্লয়েড নাম্বার যেটা হ্যাপ্লয়েড হয়ে গেছিলো গ্যামেটের ক্ষেত্রে সেটা কিন্তু আবার রিগেন হলো, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড হয়ে গেল। ওকে, এই যে ফার্টিলাইজেশনের সময় কিন্তু যে নিউ বর্ন তার সেক্স ডিটারমিনেশন হয়ে যায় যে সে ফিমেল নাকি মেল। কারণ দেখা যাচ্ছে যদি স্পার্মটা XX ক্রোমোজোম নিয়ে আসে সেক্ষেত্রে সেটা ফিমেল হবে, যদি XY ক্রোমোজোম নিয়ে আসে তাহলে কিন্তু সেটা মেল হবে। সো
এই যে সেক্স ডিটারমিনেশন নিউবর্ন বেবির সেটা কিন্তু এই ফার্টিলাইজেশন স্টেপেই নির্ধারিত হয়ে যায়। এবার ফার্টিলাইজেশনের পরে গিয়ে কী হবে, আমরা এতক্ষণ পর্যন্ত এইগুলো যে বললাম এগুলো কিন্তু ফার্টিলাইজেশনের রেজাল্ট। এরপরে গিয়ে কী হবে, ফার্টিলাইজেশন হওয়ার সাথে সাথে ক্লিভেজ শুরু হয়ে যায়। সো হোয়াট ইজ ক্লিভেজ? ক্লিভেজটা মূলত একটা কন্টিনিউয়াস বা একটা সিরিজ, মাইটোটিক ডিভিশনের একটা সিরিজ। একটা সিরিজ মানে হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের জাইগোট, ভেতরে একটা নিউক্লিয়াস আছে, এবার এটা বারবার ডিভাইড করতে থাকবে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে। সো একটা থেকে দুইটা সেল, সেখান থেকে চারটা সেল, এরকম করে বারবার ডিভাইড করতে থাকে। ঠিক আছে, এভাবে বারবার ডিভাইড করতে থাকে, সেটা কি বলছি আমরা, ক্লিভেজ। এবার এই ক্লিভেজের কারণে যে সেলগুলো তৈরি হয় তার প্রত্যেকটাকে বলা হয় ব্লাস্টোমিয়ার। প্রত্যেক সেলটাকে বলা হয় ব্লাস্টোমিয়ার। ওকে, ক্লিভেজ করতে করতে তারা কিন্তু এখনও পর্যন্ত মনে রাখতে হবে জোনা পেলোসিটার ভিতরে আছে, বাইরের দিকে কিন্তু এই যে জোনা পেলোসিটা আছে কিন্তু এখনও, এই জোনা পেলোসিটা কিন্তু এখনও তাদেরকে ঘিরে রাখছে। ওকে, যে ভেতরের দিকে আমাদের ব্লাস্টোমিয়ারগুলো আছে, প্রথমের দিকে তারা লুজলি অবস্থায় থাকে, বেশ লুজ অবস্থায় থাকে, কিন্তু যখনই তারা যত বেশি সংখ্যা বৃদ্ধি করছে, জোনা পেলোসিটার এই যে স্থান সংকুলন হয় না, এটার ফলে তারা বেশ কম্প্যাক্ট অবস্থায় চলে যায়, যে জিনিসটাকে আমরা বলছি কম্প্যাকশন। এই কম্প্যাকশনটা মূলত কখন হয়, এটা থার্ড ক্লিভেজে গিয়ে হয়, আফটার থার্ড ক্লিভেজ। থার্ড ক্লিভেজ বলতে কত সেল স্টেজ, যে ফার্স্ট ক্লিভেজে আমাদের দুইটা সেল তৈরি হয়েছিল, সেকেন্ড ক্লিভেজে কয়টা, দুইটা থেকে চারটা, থার্ড ক্লিভেজে গিয়ে চারটা থেকে আটটা সেল তৈরি হয়েছিল। তো 8 সেল স্টেজে গিয়ে এই কম্প্যাকশনটা হবে থার্ড ক্লিভেজের পরে। অর্থাৎ কেন হচ্ছে, কারণ এই জোনা পেলোসিটার যে অল্প জায়গার ভিতরে সেখানে এরা ধরছে না, স্থান সংকুলন হচ্ছে না, যার কারণে কম্প্যাকশন হলো। এখন কী হবে, থার্ড ক্লিভেজের পরে গিয়ে আসে ফোর্থ ক্লিভেজ। ফোর্থ ক্লিভেজ হওয়ার কারণে কিন্তু এই 8 সেল থেকে 16 সেল তৈরি হবে, 16টা সেল, এবং এই অবস্থাকেই আমরা বলি মরুলা। মরুলাটা আসছে মালবেরি শব্দ থেকে, মালবেরি। এই অবস্থায় পুরো স্ট্রাকচারটাকেই মালবেরির মতো দেখায়, এই জন্য এটাকে মরুলা বলা হয়। ওকে, তো মরুলা কখন হচ্ছে, মরুলা হচ্ছে 16 সেল স্টেজ। এটা কখন হয়, আফটার ফোর্থ ক্লিভেজ, এবং 3 ডেজ ফার্টিলাইজেশনের 3 দিন পরে গিয়ে মরুলা স্টেজটা গেইন হয়, মরুলা। ওকে, তারপরে গিয়ে কী হবে, মরুলার ভিতরের দিকে কিছু, এখন দেখো এখানে যে মরুলার ভিতরের দিকে কিছু সেল আছে, আবার বাইরের দিকেও কিছু সেল আছে। এরা এই ভিতরের দিকে যে সেলগুলোকে আমরা বলি ইনার সেল ম্যাস, আর বাইরের দিকে যে সেলগুলো আছে এই সেলগুলোকে বলা হয় আউটার সেল ম্যাস। ইনার সেল ম্যাস, আউটার সেল ম্যাস। এই ইনার সেলগুলা কি তৈরি করে, এটা তৈরি করে এমব্রায়োব্লাস্ট, আর আউটার সেল ম্যাস এখান থেকে আসে ট্রোফোপ্লাস্ট। তো এমব্রায়োব্লাস্টটাই মূলত মেন জিনিস, এখান থেকেই মূলত আমাদের আসল এমব্রায়োটা আসবে, আর ট্রোফোপ্লাস্টটা তাকে চারদিক থেকে ঘিরে রাখবে, তাকে সাপোর্ট দিবে, আর এমব্রায়োব্লাস্ট থেকে মূলত এমব্রায়োটা চলে আসবে। ওকে, তো দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে এটাই ছিল আমাদের ওভারির বিভিন্ন স্টেজের যে আমাদের ফলিকাসগুলো দেখা যাচ্ছে। তারপর এখান থেকে ওভুলেশন হলো, এটা হচ্ছে কর্পাস লুটিয়াম তৈরি হয়েছে, কর্পাস লুটিয়াম।
সো ওভুলেশনের পরে এই যে অ্যাম্পুলারি পার্টে আসলো, এই অ্যাম্পুলারি পার্টে এসে ফার্টিলাইজেশন হলো। তারপরে এই ফার্টিলাইজড ওসাইটটার বিভিন্ন স্টেজ দেখানো হচ্ছে। এই দেখো 3 দিন পর এই যে স্টেজটা, এটা হচ্ছে আমাদের মরুলা স্টেজ, মরুলা। তারপরে গিয়ে এই ওসাইটটা ফার্টিলাইজড মরুলাটা এটা কিন্তু ফেলোপিয়ান টিউব থেকে ওসাইটের ভিতরে প্রায় চলে এসেছে। সো তারপরে এখানে খেয়াল করো, এইখানে বারবার ক্লিভেজ হচ্ছে, হতে হতে এক সময় একটা স্টেজ চলে আসে, ব্লাস্টোসিস্ট স্টেজ। আমরা বললাম ইনার সেল ম্যাস আর আউটার সেল ম্যাস। এই যে ইনার সেল ম্যাস এরা এমব্রায়োব্লাস্ট তৈরি করবে, আর আউটার সেল ম্যাস থেকে ট্রোফোব্লাস্ট তৈরি হবে। সো আমরা সেটাকে একটু আঁকার চেষ্টা করি। এখানে সেলগুলা দুইটা গ্রুপে অ্যারেঞ্জড হয়। বাইরের দিকের এই যে সেলগুলো আমি হলুদ কালার দিয়ে আঁকছি, তাদেরকে বলা হচ্ছে ট্রোফোব্লাস্ট। আর এই যে ভিতরের দিকে নীল কালারের যে সেলগুলো আমি আঁকছি, এগুলোই হচ্ছে এমব্রায়োব্লাস্ট। এটা হচ্ছে এমব্রায়ো। আর এটা হচ্ছে ট্রোফোব্লাস্ট। তো এই ভিতরের দিকে এই যে ক্যাভিটিটা, এটা কি ব্লাস্টোসিল ক্যাভিটি। সো এটা কোত্থেকে আসলো? এটা আসছে এই যে বাইরে কিন্তু জোনা পেলোসিটা ছিল। তো দেখো 3rd কিংবা 4th ডেতে, 3য় অথবা 4র্থ দিন এখানে এই যে পুরো স্ট্রাকচারটার মধ্যে ফ্লুইড এন্ট্রি করা শুরু করছিল, পেনিট্রেট করে ফ্লুইড ঢুকে যাচ্ছিল জোনা পেলোসিটার ভিতরে। জোনা পেলোসিটার ভিতরে ঢুকে গিয়ে তারা একটা জায়গায় অ্যাকুমুলেট করলো, সেই জায়গাটাই হয়ে গেছে ব্লাস্টোসিল। এবং এই অবস্থায় পুরো স্ট্রাকচারটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। সো ব্লাস্টোসিস্টে একটা ব্লাস্টোসিল ক্যাভিটি তৈরি হয়। ওকে, এই অবস্থায় জোনা পেলোসিটা ডিসঅ্যাপিয়ার করে গেছে। সো ব্লাস্টোসিস্টে কিন্তু কোনো জোনা পেলোসিটা নেই, যেটা কিন্তু মরুলাতেও ছিল। জোনা পেলোসিটা আর নেই, ডিসঅ্যাপিয়ার করে গেছে। ওকে, এখন সময় ইমপ্লান্টেশনের। সময় ইমপ্লান্টেশনটা কখন হবে? ব্লাস্টোসিস্ট অবস্থাতে হবে। ওকে, সো হোয়াট ইজ ইমপ্লান্টেশন? সো ইট ইজ এ প্রসেস অফ এমবেডিং অফ দ্য ব্লাস্টোসিস্ট ইন দ্য ইউটেরাইন মিউকোসা। কোথায় হবে ইমপ্লান্টেশনটা? ইউটেরাসের ভিতরে হবে। আমরা এখন দেখি, এই যে দেখতে পাচ্ছি, এটা ইউটেরাসের ভিতরে হবে তার যে মিউকোসা। সো এখানে এই যে টর্সোয়াস জিনিসগুলো দেখছো, এটাকে হচ্ছে গ্ল্যান্ড, ইউটেরাইন গ্ল্যান্ড। আর তার সাথে এখানে অনেক আর্টারি আছে, অনেক ভেসেলস আছে। ওকে, ইমপ্লান্টেশনটা কোথায় হয়? এই যে দুইটা গ্ল্যান্ডের মাঝখানের যে অংশটা, এইখানে হবে। দুইটা গ্ল্যান্ডের মাঝখানে এই পোর্শনটাতে হবে ইমপ্লান্টেশন। ওকে, ব্লাস্টোসিস্ট অবস্থায় হবে। কততম দিনে হবে? এটা শুরু হয় 6 to 9 ডেসে স্টার্ট করে, আর 13 to 14 ডেজ এখানে গিয়ে কোয়াইট কমপ্লিট হয়ে যায়। ওকে, 6 to 9 ডেসে এটা শুরু হবে, আর 13 to 14 ডেসে গিয়ে এটা কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, সাইটটা খুব ইম্পর্টেন্ট। ইমপ্লান্টেশনের সাইট কোথায়? ইমপ্লান্টেশনটা হয় সাধারণত অ্যান্টেরিয়র or posterior wall of the body of the uterus, close to fundus. ক্লোজ টু ফান্ডাসের কাছাকাছি হবে। সো কাছাকাছি দেখতে পাচ্ছি অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়র ওয়াল
অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস ক্লজ টু ফান্ডাস। তো আমরা ইউটেরাসের কয়েকটা পার্টসের কথা বলি। এই উপরের দিকে এই অংশটা হচ্ছে ফান্ডাস, তারপরে আসে বডি, আর তার নিচে আছে এদিকে তলার দিকে আছে সার্ভিক্স। তো আমরা একটু উপরের দিকে দেখি। এই যে ছবিটা আমরা রাখছিলাম এটা হচ্ছে আমাদের এখান থেকে এইটুকু ফান্ডাস, তারপরে অংশটুকু হচ্ছে বডি, আর তলার দিকে আছে সার্ভিক্স। সো এই অ্যান্টিরিয়র অথবা পোস্টিরিয়র ওয়াল অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস ক্লজ টু ফান্ডাস, এখানে হবে আমাদের ইমপ্লান্টেশন, দুইটা ইউটেরাইন গ্ল্যান্ডের মাঝখানে হবে। ওকে, এখন আসো যে কয়েকটা অ্যাবনর্মাল সাইট আছে যেখানে ইমপ্লান্টেশন হতে পারে, সাধারণভাবে হওয়ার কথা না, কিন্তু অ্যাবনর্মাল কিছু সাইটে ইমপ্লান্টেশনটা হতে পারে, এবং এখানে যদি ইমপ্লান্টেশনটা হয় তখন কন্ডিশনটা একটু জটিল হয়ে যায়। সেই সাইটগুলো কী কী? ফার্স্ট সাইট হতে পারে যে ইউটেরাইন ক্যাভিটি না, ইউটেরাইন টিউব, বা যেটাকে আমরা ফেলোপিয়ান টিউব বলছিলাম, ইউটেরাইন টিউবে, সেটার অ্যাম্পুলাতে হতে পারে, ইথমাসে হতে পারে, অথবা ইন্ট্রামুরাল পার্টও হতে পারে। সো আমরা একটু দেখি ছবি থেকে। তো দেখো এখানে অ্যাবনর্মাল ইমপ্লান্টেশনের সাইটগুলো দেখো, এক জায়গায় হয়েছে যে অ্যাম্পুলাতে অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন হতে হয়েছে। তারপরে এইখানে যে ইথমাসটা আছে, এই ইথমাসের কাছেও কিন্তু অ্যাবনর্মাল ইমপ্লান্টেশন হয়েছে, অথবা এই যে ইন্ট্রামুরাল পার্ট এখানেও হয়েছে, এখানেও হতে পারে, অথবা এই যে ওভারিতেও হতে পারে, ওভারিতেও অ্যাবনর্মাল ইমপ্লান্টেশনটা হতে পারে। আর কোথাও হয়েছে এই যে বাইরে, এই সব এই স্ট্রাকচারগুলোর বাইরে এই যে অ্যাবডোমিনাল ক্যাভিটি, সেখানে যে মেজেন্টারি আছে, মেজেন্টারি বলতে পেরিটোনিয়াম, জাস্ট এটুকুই মনে রাখো এখন, এখানেও হতে পারে। আরও এক জায়গা হতে পারে, সেটা হচ্ছে পাউচ অফ ডগলাস। সো হোয়াট ইজ পাউচ অফ ডগলাস? এটা একটা ডিপেন্ডেন্ট সাইট। এই যে আমাদের এখানে আছে রেকটাম, পিছনে আছে রেকটাম, একটু কালারটা একটু চেঞ্জ করি, পিছনে আছে এখানে রেকটাম, আর সামনের দিকে এটা, সামনের দিকে যে এটা হচ্ছে ইউটেরাস, আর এই যে রেকটাম, এই দুইটার মাঝখানে যে একটা সাইট, মোস্ট ডিপেন্ডেন্ট সাইট অফ ওমেন, সেটা হচ্ছে পাউচ অফ ডগলাস। সেই পাউচ অফ ডগলাসেও কিন্তু দেখতে পাচ্ছি আমাদের, বা এটাকে রেক্টো ইউটেরাইন পাউচও বলে, সেখানেও আমাদের অ্যাবনর্মাল ইমপ্লান্টেশনটা হতে পারে। আরও এক জায়গা হতে পারে, সেটা হচ্ছে এই যে ইউটেরাসের ইন্টারনাল ওএসের কাছে এসে। তো বাইরের দিকে এই জায়গাটাকে বলা ইথমাস, আর ভিতরে জায়গাটা হচ্ছে ইন্টারনাল ওয়েস, আর এখানে আছে এক্সটার্নাল ওয়েস। সো এই ইন্টারনাল ওয়েসের কাছে এসে হতে পারে। ওকে, এই পুরো জিনিসটা কিন্তু সার্ভিক্সের পার্ট। সার্ভিক্স কিন্তু ইন্টারনাল ওয়েস থেকে শুরু হয়, এক্সটার্নাল ওয়েস পর্যন্ত এক্সটেন্ড করে। সো এই হচ্ছে আমাদের অ্যাবনর্মাল সাইট। তাহলে ইউটেরাইন টিউব, যেটার অ্যাম্পুলা, ইথমাস কিংবা ইন্ট্রামুরাল পার্ট হতে পারে, এই ওভারিতে হতে পারে, তারপরে দেখলাম আমরা যে অ্যাবডোমিনাল ক্যাভিটি পাউচ অফ ডগলাসে হতে পারে, আর হতে পারে ইন্টারনাল ওয়েসের লেভেলে এসে হতে পারে। সো মোটামুটি এই ছিল অ্যাবনর্মাল সাইট। সো আমরা ফার্স্ট উইক ডেভেলপমেন্ট কমপ্লিট করে ফেলেছি। সো ফার্স্ট উইক ডেভেলপমেন্টের লাস্ট স্টেপটাই কিন্তু ইমপ্লান্টেশন। ভাইভাতে জিজ্ঞেস করতে পারে লাস্ট পর্যন্ত কি হয়। ওকে, সো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, আর আমাদের সাথেই থাকো। পরবর্তী কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।